এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মাস্টার চাচু তৌসিরের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, নাজার ফোন ওকে দিলে কোনো সমস্যা হবে? তৌসির উঠে দাঁড়িয়ে মেখে হেসে বলে, না, সমস্যা হবে কেন, দিতে পারেন। মাস্টার চাচু অনুমতি পেয়ে নাঝার হাতে নিজের পকেট থেকে নাঝার ফোনটি তুলে দিয়ে বলেন। তোর ফোন? নাঝা ফোনটা হাতে নিয়ে মাথা নাড়িয়ে বলে, হুম। নাঝার ফোনটা ওর সাহেব চাচ্চু দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। ফোন দেখেই নাঝার ওনার কথা মনে পড়ে গেল। নাঝারা সবাই বিদায় নিয়ে চলে যান। নাঝাও সবার দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে রুমের দিকে পা বাড়ায়। নাঝা যেতেই মিনহাজ মামা তৌসিরকে বলেন, তোর কপাল ভালো, নইলে তোর মতো অভদ্রের কপালে এমন ভদ্রমেয়ে সত্যি ভাগ্যের খেলা। তৌসির মিনহাজ মামার কথায় ওনার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ভদ্রতা তোমাদের দেখায় কিন্তু ঝাল ঝাড়ে আমার উপরে। এই বলেই নিজের লুঙ্গির নিচের এক কোণ হাতে নিয়ে তুলে রুমের দিকে পা বাড়ায়। পার্টি অফিসে যেতে হবে, বিয়ের তালে সব কাজকর্ম চাঙ্গে। ইকরাবরা গাড়িতে উঠছে। শিকদার বাড়ির বড় উঠানের এক সাইডে গাড়ি দাঁড় করানো। ইকরাব গাড়ির দরজা খুলে উঠতে নেয়, কিন্তু কি মনে করে উপরের দিকে তাকায়। তাকাতেই চোখ পড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সাদা থ্রি পিস পরিহিত ওর নিজের ফুলকে, যে কিনা আজ অন্য কারো আঙ্গিনায় গুচ্ছিত। ইকরাবের বুকের ভেতরখানা মুচড়ে ওঠে, চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এমনটা তো হওয়ারই কথা ছিল না, তবে এমন কেন হলো? ইকরাব কিছু সময় তাকিয়ে তিক্ত হাসি দিয়ে গাড়ির ভেতরে উঠে বসে, আর গাড়ি স্টার্ট হয়। ইকরাব গাড়ির ভেতর থেকেও পেছনে তাকায় আরেকবার দেখবে বলে, কিন্তু আর দেখতে পায় না। ইকরাব সামনে তাকাতে দেখে ওর ছোট চাচ্ছু ওর দিকেই তাকিয়ে আছেন। ইকরাব ওনার চাওয়া দেখে মুখ ঘুরিয়ে নিজের চোখের পানিটুকু মুছে নেয়, কিন্তু নাহিদ চাচ্ছু নিজেকে সামলাতে পারেন না। উনি ইকরাবের গলা টেনে ধরে কেঁদে উঠে বলেন। ইকরাব একটু সায় পেয়ে হু হু করে কেঁদে উঠে বলে, ছোট চাচ্চু, তোমায় আমি বলতে পারবো না, বুঝতে পারবো না আমার অন্তরের যন্ত্রণা। মাস্টার চাচ্চু সামনের সিটে বসে বুক ভরে শ্বাস নিয়ে বলেন, এক বাড়িতে আমার ছোট নাজা ছটফট করছে, আর অন্য বাড়িতে তুই, এদিকে অস্ট্রেলিয়ায় দাদা ভাই। আমি তোমার মতো চলে যাচ্ছি। সাফওয়ান মাস্টার চাচ্চুকে বলে, আচ্ছা দাদা ভাই, কেমন হয় যদি মর্নিংকে আমরা পালিয়ে নিয়ে মাস্টার চাচুর লগে বিয়ে দিয়ে দিই? সাফওয়ানের এমন মেকআপে বাণী শুনে মাস্টার চাচ্চু ওর দিকে চোখ গরম করে তাকান। সাফওয়ানের মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। জিবরান বলে, তোকে এক মগজ দিছে ভাই, যা ভালো কাজে কখনো কাজ করে না। ফাইজ বলে, মগজ থাকলে না কাজ করবে। নাঝা এক দৃষ্টিতে তাকিয়ে আছে গেটের পানে। ইকরাবের আহাজারি নাঝা স্পষ্ট ওর চোখে দেখেছে, কিন্তু এতে নাঝার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না। ওর তো প্রাণ চলে যাচ্ছে নিজের শ্যাম পুরুষের জন্য, যাকে আজ 4 দিন অবধি চোখের দেখা দেখেনি। নাঝা শুধু একবার ওকে দেখতে চায়, শুধুই দেখতে চায়, আর কিছু না। নাঝা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বলে, দূরে গেলেই কি পর হয়ে যাবেন? দূরত্বে আর যাই হোক ভালোবাসা কমবে না। একটু দুঃখ প্রকাশ করতে পারল না নাঝা। তার আগেই তৌসির পেছন থেকে টিটকারি দিয়ে কথাটা বলে ওঠে, কি তালো তালুকদারের মাইয়া, তোমার এই চাচাতো ভাই তোমার আশিক টাশিক নাকি? এমনি মরণ হইয়া গেল কেন ওর? নাঝা বিরক্ত হয়ে পেছনে ঘুরে তৌসিরের পানে ঘৃণাচ্ছন্ন চাহনি নিয়ে তাকিয়ে মিশে ভরা গলায় বলে, আপনি এত নিকৃষ্ট কেন, এত বাজে কেন? আপনি একটু ভালো চিন্তা ভাবনা করতে পারেন না? তৌসির নাঝার এমন সাপের মতো ফুসফুসনি দেখে গা ছাড়া ভাব নিয়ে তাচ্ছিল্য করে বলে, কোনো বাল জিগাইলেই এমন ফ্যাত ফ্যাত করো কেন? আর তোমার চাচাতো ভাইয়ের অবস্থা দেখে আমি কইলাম। নাঝা তৌসিরের কথায় সোজা জবাব দেয় এবার। হ্যাঁ, মাস্টার ভাই আমায় পছন্দ করেন। আমার ওনার সাথেই বিয়ে হওয়ার কথা ছিল, আর তাই উনি কষ্ট পাচ্ছেন। তৌসির নাঝার কথায় কিছু বলে না, চুপচাপ কিছু সময় নাঝার দিকে তাকিয়ে চোখ নিচু করে বা হাতের আঙুল দিয়ে কপাল ঘষতে ঘষতে কি একটা ভাবে। তারপর আবার নাঝার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তুমিও পছন্দ করো? নাঝা তৌসিরের কথায় চারপাশে চোখ বুলিয়ে নিজের 2 হাত বুকে ভাঁজ করে নিয়ে গুছতে গুছতে বলে, না। নাঝার কথা শুনে তৌসির খানিকটা থমকায়, তারপর আর চোখে ওর দিকে তাকিয়ে বলে, তুমি অন্য কাউরে পছন্দ করো নাকি?
তৌসিরের প্রশ্নে নাঝা কিছুটা ভরকে যায়, কিন্তু মিথ্যা নাটক করার মেয়ে নাঝা নয়, তাই সত্যিটাই বলে দেয়। হ্যাঁ করি। ওর উত্তর শুনে তৌসির ঠান্ডা গলায় জিজ্ঞেস করে। তার কাছে যাইতে চাও? নাঝা তৌসিরের কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এই তৌসির রেগে গেল না কেন? সত্যিটা জানার পর তো দু একটা গালি দেওয়া উচিত, কিন্তু কই, কিছু তো বলছে না, উল্টো জিজ্ঞেস করছে এক অদ্ভুত কথা। নাঝা শান্ত চোখে তৌসিরের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় তালাক দেবেন? না। তাহলে এই কথা আর দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন না। আর আরেকটা কথা, ভাববেন না আমি চরিত্রহীন। তাকে আমি পছন্দ করতাম, কিন্তু আমার আর তার কখনো কোনো সম্পর্ক ছিল না। তৌসির এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে ঠিক আছে, তোমার এই আবেগে প্রেম টেম জানালা দিয়া উড়াল দিব। বছরে বছরে আমার পক্ষ হইতে বাচ্চা দু একটা গিফট পাইলে। নাঝা তৌসিরের কথায় রুক্ষ চোখে ওর দিকে তাকায়। তৌসিরের কথা কর্ণপাত হতেই গা জ্বলে যাচ্ছে খা খা করে। নাঝা তৌসিরের দিকে তাকিয়ে ঠান্ডা ঘেন্না মেশানো চোখে ঘৃণাচ্ছন্ন গলায় বলে, আপনি এত খারাপ কেন, এত নিকৃষ্ট কেন? একটু ভালো হতে পারেন না? তৌসির নাঝার কথা শুনে ওর দিকে দু কদমে গিয়ে শুয়ে তাচ্ছিল্য করে বলে, আমার 14 গোষ্ঠীর সবগুলাই সন্ত্রাস, তাইলে আমি কেমনে ভালো হমু? দুঃখিত, আমার পক্ষে ভালো হওয়া অসম্ভব। ভালো হবেন কেন? শয়তান তো শয়তানই থাকবেন। আপনারা তো মনে হয় ইবলিশের মানুষরূপী বংশধর। এই চুপ, এত কথা না। আমরা শয়তান হইলে তোমার বাপ চাচা শয়তানের পার্টনার। খালি পার্থক্য হইল আমরা যা করি প্রকাশ্যে, আর তোমার গাদ্দার বাপ চাচারা তলে তলে। নাঝা এটা শুনে তৌসিরের দিকে এক কদম রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গিয়ে কাটা ফুটানো গলায় বলে, প্রকাশ্যে করেন? এত প্রকাশ্যে করেন? আরে এই যে নারী দেহ ব্যবসা, এগুলো তো নাটক মাত্র। তলে তলে হাসপাতালের ভেতর দাঁতের ল্যাবের আড়ালে যে নেশাদ্রব্য চালান দেন, সেটা কি? তৌসির নাঝার মুখে এটা শুনে ভয় পাওয়ার ভান করে তাচ্ছিল্য করে বলে, ও আল্লাহ, তুমি আমার পিছনে কুত্তা টুত্তা লাগাই দিছো নাকি? এত কিছু জানো? হ্যাঁ জানি, আপনারা প্রকাশ্যে যে শয়তানি করেন তার থেকে ডাবল শয়তানি চলে আড়ালে। তৌসির এটা শুনে চারিদিকে তাকিয়ে নাঝার দিকে একটু ঝুঁকে বলে, আসতে বলো। আর সব কিছু প্রকাশ্যে করতে হয় না, বুঝলা তালুকদারের মাইয়া? নাঝা তৌসিরের কথা শুনে রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলে, আপনার মতো মানুষ আমার মহরম, ভাবতে ঘৃণা লাগছে আমার। তৌসির নাঝার কথা শুনে সোজা হয়ে দাঁড়ায়। তারপর কিছু একটা ভেবে কিছু মুহূর্ত চুপ থাকে। এরপর শয়তানি হাসি দিয়ে বলে, মাহারাম কইয়া ভালো কথা মনে করাইলা। আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমার উপর স্বামীর অধিকার ফলাই নাই। এখন সেটা কি দিবা নাকি অস্বীকার করবা? নাঝার সরাসরি কেঁপে ওঠে তৌসিরের এই বিষে ভরা কথা শুনে, কিন্তু তাও ঘাবড়ে না গিয়ে ঠান্ডা গলায় বলে, দিব না কেন? আপনার বাড়িতে আপনার ঘরে আপনার বউ হয়ে থাকছি, তো হাতে অস্বীকার করব কেন? আপনার যা ইচ্ছে করুন, কিন্তু আমি মন থেকে কখনোই আপনাকে মানব না। তৌসির নাঝার কথায় হেসে দিয়ে বলে, মানবো না বইলা দেখবা একদিন কয়েক বাচ্চার মা হইয়া গেছে। নাঝা তৌসিরের কথায় ওর দিকে চোখ পাকিয়ে তাকায়। তৌসির ওর তাকানো দেখে নাক মুখ ছিটকে বলে, হইছে, বাদ দাও। তুমি নিজে আগে বড় হও, আর বাচ্চা মারাইবার দরকার নাই। আর আমার তোমার মতো বউয়ের থাইকা ওইসব কিছু লাগবেও না। নাঝা এটা শুনে তাচ্ছিলের সুরে বলে, লাগবে কেন? যারা কন্ট্রাক্টে নারী দেহ বিকায় তাদের কিছুর অভাব হয়? আপনার তো সব শখ মনে হয় অন্য দিকেই পূরণ হয়ে যায়, তাই না? তৌসির নাঝার কথায় ওর দিকে রাগে চোখে তাকায়। এতক্ষণ একটু রাগ হয়নি ওর। নাঝার এসব কথায় কিন্তু এখন রাগ হচ্ছে। তৌসির দাঁত চেপে বলে, ঠাস করে যেমনে থাপ্পড় মারমু, অমনে দাঁত সবগুলা স্যালসালাইয়া খুইলা পড়বো। শাওয়ার মাইয়া, নিজের এই এক হাত লম্বা থুতা সামলা। নাঝা তৌসিরের ধমক শুনে ভয় পায় না, উল্টো জিদ ধরে বলে, আমি তো ভুল কিছু বলিনি। আমি যা বলেছি একদম খাঁটি বলেছি। কয় নারী লগে নিজের শখ পূরণ করছেন? কয়জন হিসাব আছে? আপনার মতো অপবিত্র মানুষ আমার শরীর ছবে, এটাই আমার 1000 বার বিষে ডুবে মরার জন্য যথেষ্ট। তৌসির দাঁত চেপে নাঝার দিকে তাকিয়ে বলে, তুই দেখছস আমি কারো লগে কিছু করছি? তুই দেখছস কারো লগে শুইতে আমারে? তুই এত বড় কথা আমার ব্যাপারে না জেনে কিভাবে বললি? তোর থুতা ফাইরা নিতে কিন্তু 2 মিনিটও লাগবো না।
যে অন্যের বিছানায় নারীদের টাকার জন্য বিলিয়ে দেয় সে নিজে বিলাসিতা করবে না? আমি দুধের বাচ্চা না। এবার বলবেন না আপনি এসব করেননি, কারণ আমি মরে গেলেও এটা বিশ্বাস করব না। তৌসির নাজহার এমন ব্যাপুরা ব্যবহার দেখে ঠান্ডা গলায় বলে, নাজহা, তুমি এখনো অনেক ছোট, তোমার বুঝ কম। তুমি যা ভাববে এখন তাই বিশ্বাস করবে, আমি সত্যিটা বললেও বিশ্বাস করবে। এরপর কিছু মুহূর্ত থেমে গিয়ে বলে, যদিও আমি নিকৃষ্ট, তারপরও আমি আমার স্ত্রী অর্থাৎ তোমায় সম্মান করি, মন থাইকা একটু পছন্দ করি। তাই দয়া কইরা তোমার মুখটা সামলায় নাও, কারণ আমার রাগ তীব্র বিষাক্ত, যে বিষের প্রভাব তুমি সহ্য করতে পারবা না। নাজহা আর কিছু বলে না। এমন ঠান্ডা গলায় কথা শুনেও যদি ও এখন কাউ কাউ করে তো এটা নিতান্তই বোকামি। নাজহা চুপচাপ ব্যালকনি থেকে চলে যেতে থাকে, কিন্তু কথায় আছে না, সময় দেখলে ব্যাঙ ঠ্যাং মেলে। তো নাজহার অবস্থা যেমন, যেতে গিয়ে ঠাস করে টি টেবিলের সাথে উষ্টা খেয়ে হাঁটুতে ব্যথা পেয়ে ধাপাস করে পড়ে যায়। তৌসির নাজহাকে পড়ে যেতে দেখে পেছনে ঘুরে নাজহার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ঝাল ঝাড়ু আরো বেশি করে। নাজহা নিজের ব্যথাচ্যুত হাঁটু চেপে ধরে তৌসিরের দিকে মুখ তুলে তাকে বলে, তাতে আপনার কি? তৌসির নাজহার কথা শুনে চারদিকে ভ্রু কুচকে তাকে ফিসফিস করে বলে, এক বালের ঝালমরিচ জুটছে ঠাডা পড়া কপালে। তৌসির নাজহার সামনে বসে ওর হাঁটু থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে, দেখি হাত সরাও তো, আমি দেখি কিতা হইছে। এই বলেই নাজহার আঙুল ধরে ওর হাত সরাতে নেয়। তখনই তৌসিরের চোখ পড়ে নাজহার হাতের পাতায় থাকা মেহেদি রঙের দিকে। সারা জীবন দেখেছে নতুন বউরা হাতে মা মুড়ে মেহেদি দেয়, কিন্তু নাজহার হাতের তালুই একটু মেহেদি ছোঁয়ানো, তাও চলে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে মেহেদি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। নাজহা নিজের হাত তৌসিরের থেকে সরাতে চেষ্টা করে বলে, ছাড়ুন হাত। তৌসির ওর কথায় সত্যি সত্যি হাত ছেড়ে দেয় আর বলে, বেশি ব্যথা পাওনি, উঠে দাঁড়াও, দাঁড়িয়ে গিয়ে একটু হাঁটো, ঠিক হয়ে যাবে। নাজহা তৌসিরের কথায় উঠে দাঁড়ায়, চারিদিকে কিছু সময় তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রয়, তারপর সামনে পা বাড়ায়, কিন্তু পা বাড়িয়ে আবার পড়ে যেতে নেয় সোফায় পা লেগে, কিন্তু পড়ে না। তৌসির পেছন থেকে ওর হাত টেনে ধরে। নাজহার এই বারবার পড়ে যাওয়া দেখে তৌসির ঠোঁট হালকা করে হেসে ওঠে। নাজহা নিজের হাতের দিকে ঘাড় ঘুরে তাকায়, তারপর তৌসিরের দিকে তাকায়। তৌসিরের হাসি দেখে লজ্জায় পড়ে যায়, এত বড় অপমান বারবার পড়ে যাচ্ছে। নাজহা চোখ তুলে তৌসিরের চোখের দিকে তাকায়, ওকে হাসতে দেখে সংকোচ বোধে মেকি হাসি হেসে মুখ ঘুরে নেয়। তৌসির এই প্রথম নাজহাকে হাসতে দেখলো। নাজহার হাসি দেখে তৌসির আপন মনে বলে, মাইয়াডার হাসি সুন্দর আছে। সন্ধ্যার সময় এক কনভেনশন হলের 3 তলায় চলছে তুমুল আমেজের উৎসব। এই কনভেনশন সেন্টারটা তৌসিরের নিজের, 2 তলা ভাড়ার জন্য আর উপরের তলা নিজের কাজের জন্য। আজ এখানে তৌসিরের সাথে রয়েছেন অনেক পলিটিশিয়ান, বিভিন্ন এমপি, মন্ত্রী, উকিল, এমন টাইপ মানুষজন যাদের পদে পদে দুর্নীতি আছে আর কি। তারা এখানে এই সম্মেলনে 2-1জন ফরেনারও আছেন। ফরেনারদের থাকার কারণ একটা বড় ডিল হবে। ডিলটা কি? ডিলটা হলো বডি পার্ট বিক্রির। গতদিন যে তৌসির একটি মেয়েকে গুলি করেছিল তারই লিভার, হার্ট, কিডনি বিক্রি করছে এখানে। আসলে তৌসিরা কোনো কিছুই ব্যানালে ফেলে না, কাউকে খুন করলে তার বডি পার্টগুলো সুন্দর করে আলাদা করে নেয় নিজেদের লেভেলের সায়েন্টিস্টদের দিয়ে। কিডনি, লিভার, হার্ট, ফুসফুস এগুলোকে আইস বক্সের ভেতরে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, হাতে রক্ত জমাট বাঁধে না, টিস্যু নষ্ট হয় না, তারপর দ্রুত কালো বাজারে বিক্রি করে দেয়। আর আজও এমন কাজই করছে। কথাবার্তা মিলিয়ে দাম হয়েছে সবকিছুর 80 লাখ টাকা। তৌসির টাকাগুলো নিয়ে বডি পার্টসগুলো সেই ফরেনারদের হাতে তুলে দেয়। তখনই একজন এমপি, নামজার কাশেম ফজলুল, সে বলে ওঠে, তৌসির এগুলো বাদ ভাই, 2-1টা কুমারী মেয়ে পাইলে দিস তো, অনেক দিন হয় এমন কিছু স্বাদ নেওয়া হয় না। তৌসির ওর কথায় বিরক্ত হয়ে বলে, খানকির পোলা ভালো হওয়া মাইয়া বিয়া দিয়া দিছত, তাও তোর শখ মিটল না? হাতে ফজলুল নাক মুখ কুচকে বলে, শখ আর কই মিঠে বলতো। নাজেম চাচা মদের গ্লাসটা টেবিলে ঠাস করে রাখতে রাখতে বলেন, আচ্ছা আচ্ছা পাইবি নে, আগে ক্যাশ দে আমার। তখনই আরেকজন বলে ওঠে, এগুলো বাদ দে, একটা মূল্যবান পাথর দেখা পাইছি, তোরা কি চাইবি?
আমি লোক লাগাইয়া দিছি। তৌসির নাক মুখ কুচকে বলে, তোরা যা, আমি যাইতাম না। আমার বউরে লইয়া কাইল পরীক্ষা দিতে নিয়ে যাইতে হইব। আর ও আমার বউ, আমি ওর জিম্মাদারি, ওর সব দায়িত্ব তো আমার। তাহলে এখন ওর পাশে থাকতে হইব না? এমনিতেই ছোট বাচ্চা। তৌসিরের কথা শুনে ফজলুল বলে, তৌসির ওর কথা শুনে রক্ত চোখে ওর চোখের দিকে তাকিয়ে বলে, গরুর বাচ্চা ল্যাওড়ামি বন্ধ কর, আমার বউয়ের নাম মুখেও আনবি না। ও আমার বউ, ও আমার ইজ্জত। ওরে নিয়া আমার একটা বাজে কথা, ওরে নিয়ে একটা বাজে কথা আমি সহ্য করব না। তৌসিরকে রেগে যেতে দেখে ফজলুল নিজের মুখ সামলে নেয়, কারণ ও জানে বেশি উল্টো পাল্টা বকলেই তৌসির ওর গর্দান আস্ত রাখবে না। এদিকে স্থানীয় থানায় ঘটছে এক কেলেঙ্কারি। নাজহার ৮ নাম্বার চাচা তানভীর সাহেবকে পুলিশ ধরে নিয়ে এসেছে রাস্তার টং দোকানের পাশ থেকে। কোনো কথাবার্তা ছাড়াই নিয়ে এসেছে। এখনো বলছে না কেন নিয়ে এসেছে। তবে কিছু সময় পার হতেই ওনাকে ছাড়াতে ওনার বড় বোন নাওমি চলে আসেন, যিনি একজন ডিফেন্স লয়ার। বয়স ৩৬, কিন্তু এখনও তিনি অবিবাহিত। তার অবশ্য কারণও আছে বটে, তবে তা না হয় পরে জানতে পারবেন। উনি এসে পুলিশের সাথে আগে কথা না বলে সরাসরি ওনার ভাইয়ের কাছে আসেন। হাবিলদারকে বলেন সেল খুলতে, কিন্তু হাবিলদার খুলেন না। হাতে উনি দাঁত ধমক দিয়ে বলেন, আমি ওনার উকিল, আমার কথা বলার রাইট আছে। তখন পেছন থেকে ওসি বলেন, জিতে দাও। নৌমি এক নজর পেছনে তাকে তারপর সেলের ভেতরে ঢুকেন। তানভীরের সামনে গিয়ে দাঁড়ান আর জিজ্ঞেস করেন, কি জন্য এসেছি সেখানে? তানভীর ইতস্তত গলায় বলেন, আমি জানি না, আমি দোকানে দাঁড়াইয়াছিলাম, হঠাৎ ওসি গিয়া কয় আপনার আমাদের সাথে যাইতে হইব, আর তাই চলে আসছি। এটা শুনে নৌমির শরীর রাগে জ্বলে যায়। কি ব্যাহার মতো কথা। নৌমি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। দাঁত চেপে ঠাস ঠাস করে তানভীরের গালে দুটো ঝাঁঝালো থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, কার বাল ছিড়ছ তুমি? ওরা তোমারে কইল জেলে আসতে আর চলে আসলা। গরুর বাচ্চা, যখন কারণ বলে নাই তখন ওখানে ওগো কবর দিতে পারলি না? তানভীর থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। নৌমি আর কিছু না বলে মার মুখ হয়ে বেরিয়ে আসেন ওসির ডেস্কে। ওসির দিকে রক্তচক্ষে চেয়ে জিজ্ঞেস করেন, আমার ভাইকে কেন এখানে নিয়ে এসেছিস রে? ওসি উঠে দাঁড়িয়ে আমতামতা করে বলেন, জালিয়াতির কেস আছে ম্যাডাম। নৌমি এটা শুনে হাত বাড়িয়ে একটা ওসির কলার ধরে ডেস্কের চেয়ার থেকে টেনে তুলে নিয়ে ওসির চোখে চোখ রেখে কঠিন গলায় বলেন, তুই জালিয়াতির মামলা শিখাস আমারে? তুই যে ঘুষ সুদ খাইয়া মেতে থাকিস, ওইসব এভিডেন্স পোস্ট করবো কেউটে। কারণ বল। ওসি এমন হুমকি শুনে হাঁপাতে হাঁপাতে বলেন, ম্যাডাম দেখুন, আমি ছেড়েই দিতে। নৌমি চিৎকার করে বলেন, যখন তুই এর জন্য নিয়ে এসেছিস, তাহলে আমার ভাইরে এসির নিচে কেন রাখিস নাই? আমার ভাইরে কেন কষ্ট পাইতে হইল? ওসি আমতামতা করে বলেন। নৌমি এটা শুনে ওসির কলার ছেড়ে দেন। হাতে ওসি গিয়ে 2 কদম পেছনে পড়েন। নৌমি ওসির দিকে তাকিয়ে বলেন, আর নেক্সটে যদি তাল্লুকদার বাড়ির কেউ থানায় আসে, তাহলে তোর কবর এই থানার মধ্যে আমি নওমি সিদ্দিক নিজ সাথে খুঁড়ব, জানোয়ারের বাচ্চা। নৌমি বাইরে এসে তানভীরকে সেল থেকে হাত ধরে নিয়ে বেরিয়ে আসেন। বিষাক্ত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে থাকতে থাকতে বের হন। থানার সবাই মাথা নিচু করে তাকিয়ে রইল। তালুকদারদের পাওয়ারই এমন যে আজ পর্যন্ত কেউ ওদের জালের পেছনে বন্দি রাখা সম্ভব হয় না। নৌমি তানভীরকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার কথা বলেন, আর তানভীরের দিকে তাকিয়ে বলেন, যদি আর শুনি বিনা কারণে, সামান্য কারণে তুই এখানে এসেছিস, তো খুদার কসম তোরে আমি নিজ সাথে কোপামো। তানভীর মাথা নিচু করে রাখেন। নৌমি আবার বলেন, যদি কেউ তোকে বিনা কারণে অ্যারেস্ট করতে আসে, কারণ না বলে সেখানেই দাঁড়িয়ে থাকবি, সেখানে দাঁড়িয়ে ওর মাথা আলাদা করে নিবি, বাকিটা আমি দেখে নেব। তানভীর মাথা নাড়ান। এখন রাত হয়তো 10টার কোটায়। খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে নিদ্রায় ডুবিবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ তৌসিরও বাড়িতে এমন সময়। নাজহা নিচে মাটিতে শুয়েছে আর তৌসির বিছানায়। নাজহার ঘুম নেই চোখে। কিভাবে থাকবে? আগামীকাল IELTS এক্সাম। বিয়ের দিন সকালেও ক্লাস করেছে, আর জোহরের পরে সেই বিয়ে। আগামীকালের এক্সামের চিন্তায় মাথা ধরে যাচ্ছে।
এসএসসি দেওয়ার পর থেকে মরতে মরতে পড়ছে। 2বার কোর্স করে এইবার পরীক্ষায় বসেছে। প্রথমবার বসেনি কারণ ওর টার্গেট ডিরেক্টর 9 পয়েন্ট, নয়তো 8 পয়েন্ট। ওর একটাই স্বপ্ন, আর তা হলো কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়া। এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে। পড়াশোনার দিক দিয়ে খুব পজিটিভ নাজা। দুনিয়া উঠে গেলেও পড়াশোনা ঠিক থাকে ওর। ভাবছেন 18 বছর বয়সে কীভাবে এইচএসসি দিয়ে দিল? আসলে মাদ্রাসায় 5 বছর বয়স থেকে পড়া শুরু করেছিল, 3 পর্যন্ত পড়ে। ওর পড়াশোনার স্কিল ভালো দেখে ওর বাবা তাড়াহুড়ো করে ওকে স্কুলে ডিরেক্ট 5-এ ভর্তি করেছিলেন, আর সেজন্য পিএসসির রেজাল্ট অত ভালো হয়নি। তবে এসএসসি এইচএসসির অনেক ভালোই হয়েছে। নাজা পরীক্ষার টেনশনে গলে যাচ্ছে, প্রায় হাত পা এখন থেকেই কাঁপতে শুরু করেছে। ওর বাবা শিকদারদের বলেছেন যাতে ওকে পরীক্ষাটা দিতে দেওয়া হয়। এই পরীক্ষা ওর স্বপ্ন, তাই শিকদাররাও মানা করেননি। তফসির আগামীকাল নিয়ে যাবে ওকে। বইটই যা প্রয়োজন সবই এখানে এনেছে সাথে করে নাজা। অনেক সময়ের নীরবতা ভেঙে তফসির হঠাৎ আওয়াজ দিয়ে বলে, নাজা উপরে বিছানায় আসো। হঠাৎ বিছানায় যাওয়ার কথা শুনে নাজার কাঁপতে থাকা কলিজাটা আরো বেশি কেঁপে ওঠে। তারপরও বলে, কেন? তোমারে জড়াইয়া ধইরা ঘুমামো। তৌসিরের এমন আচমকা কথা শুনে নাজা কেঁপে ওঠে, দীর্ঘশ্বাস নেয়, নিজেকে বোঝায় এতে ভয়ের কিছু নেই। তৌসিরের এমন কথা, এমন চাওয়া স্বাভাবিক। ওরা এখন স্বামী স্ত্রী, একজন স্বামীর চাওয়া এমনই হয়। নাজা ধীর গলায় বলে, আপনার প্রয়োজন হলে আপনি আসুন, আমি কেন যাব? তৌসির নাজার কথায় বিরক্ত হয়ে বলে, নিচে ঘুমাইলে শরীরে বেদনা করে, তুমি আসো। তাহলে চুপচাপ ঘুমিয়ে যান। তৌসির আর কিছু বলে না। কিছু সময় চুপ থেকে ধীরে ধীরে উঠে বসে। মনে ইচ্ছেটা ঝেঁকে ধরেছে। নিচে শুয়ে থাকা নাজার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, ডাকাইতের বাচ্চা শয়তাননি। এই বলে লুঙ্গি ঠিক করতে করতে বিছানা থেকে নামে। তৌসিরকে নামতে দেখে নাজার ভেতরে হাতুড়ি পিটানো শুরু হয়। মুখখানা ফেটে যাচ্ছে ভয়ে। তৌসির উঠে নাজার সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখি ওইদিকে সরো। নাজা এটা শুনে বিরক্ত হয়ে বলে, আপনি ওইদিকে যান আর বালিশ নিয়ে আসুন, আমি আপনার সাথে বালিশ শেয়ার করব না। তৌসির নাজার কথায় পাত্তা না দিয়ে ঘুরে গিয়ে নাজার পাশে বসে পড়ে। নাজার হাত পা তীর করে কাঁপতে কাঁপতে নুয়ে যাচ্ছে। শরীরের লোমগুলো খারাপ হয়ে গেছে ভয়ে, গলা শুকিয়ে আসছে। তৌসির হাত বাড়িয়ে নাজার মাথার নিচ থেকে বালিশটা নিয়ে নেয় ধীরে ধীরে। এটা দেখে নাজা এক লাফে উঠে বসে। তৌসিরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, রাত্রের বেলাও গরুগিরি করতে মন চায়? তৌসির নাজার কথায় বিরক্তি নিয়ে নাক মুখ কুচকে বলে, এমন ফ্যাত ফ্যাত কইরো না তো। আপনি বালিশ নিয়ে গেলেন, আমি কোথায় ঘুমাবো? আমার বাহুতে। এই বলেই তৌসির বালিশটি নিজের মাথার নিচে রেখে নাজাকে জুড়ে নিজের ডান হাতের বাহুতে শুয়ে বলে, এবার ঘুমাও। নাজা কটমট করে তৌসিরের দিকে তাকায় খানিক মুহূর্তেই। তারপর কিছু না বলে অন্যদিকে ঘুরে তৌসিরের বাহুতেই মাথা রেখে শুয়ে পড়ে। তৌসিরের বাহুতে মাথা রাখায় কেমন কেমন লাগছে ওর, কিন্তু কিচ্ছু করার নেই। তৌসির ধীরে ধীরে নাজাকে নিজের সাথে জড়িয়ে ধরার জন্য কোমরে নিজের বা হাতখানি আলতো করে রাখে। তৌসিরের হাতের স্পর্শে নাজা আতঙ্কে এক প্রকার ফেটে পড়ে, ভয়ে এক লাফে উঠে বসে। তৌসিরের থেকে 2 হাত দূরে সরে যায়। এটি দেখেই তৌসির ভ্রু কুচকে নাজার দিকে তাকিয়ে বলে, কি হইলো, এমনি লাফাও কেন? নাজা তৌসিরের কথায় কিছু বলে না, জুড়ে জুড়ে বুক চেপে কিছু মুহূর্ত শ্বাস নেয়। তারপর নিজেকে ফের বোঝায়, যত যাই হোক এটা তৌসিরের হক। নাজার কোনো অধিকার নেই ছিটিফুটি করার। নাজা ধীরে ধীরে এগিয়ে এসে আবারও তৌসিরের বাহুতে মাথা রাখে। ও মাথা রাখতেই তৌসির ওকে জড়িয়ে ধরে একটানে নিজের পক্ষে নিয়ে নেয়। এতে তৌসিরের বক্ষস্থলের সাথে নাজার পিঠ থাকে। শরীর জ্বলে যাচ্ছে নাজার যন্ত্রণায়, এক অসহ্য অনুভূতির যন্ত্রণায়। কিন্তু ওর কিছু করার নেই, এটাই বাস্তবতা। দাঁত চেপে সহ্য করে নাজা শুয়ে রয়। তৌসির ওর ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এসে জিজ্ঞেস করে, কালকে কয়টার সময় বের হবা? তৌসিরের উষ্ণ শ্বাস নিজের ঘাড়ে পড়তেই নাজা কেঁপে ওঠে বার কয়েক। নাজা হাত দিয়ে তৌসিরকে কিছুটা পেছনে ঠেলে দিতে দিতে বলে, 11টার দিকে, 4:30 অবধি থাকবে। তৌসির নাজহারের অস্বস্তি হচ্ছে দেখে নিজের মুখটা সরিয়ে নেয়। তৌসির নাজহাকে জিজ্ঞেস করে, তা এখন এই ইংলিশ টিংলিশ শিখা কি করবার? করতে তো চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু এখন সবই বৃথা। আমার সব কষ্ট বৃথা। কয় বছর ধরে পড়তাছো?
এসএসসি দিয়েই শুরু করেছিলাম প্র্যাকটিস। তা এই আইএলটিএস কেন এত কষ্ট করে এটা করতেছো? লন্ডনে যাওয়ার লাইগা নাকি অস্ট্রেলিয়া চাচার কাছে? নাজহা তৌসিরের কথায় কিছু সময় চুপ থাকে, তারপর বলে, নিজের স্বপ্নের কুইন মেরি ইউনিভার্সিটির আঙিনায় পা রাখতে, কিন্তু তার সম্ভব হলো না। তৌসির নাজহার কথায় বেশ কিছু সময় চুপ থাকে, তারপর বলে, দেখো, তুমি চাইলে ভবিষ্যতে আমি তোমারে নিয়ে যাইতে পারি ইংল্যান্ডে, তবে পড়াশোনার জন্য না, ভিজিটে। থাক, প্রয়োজন নেই, আমি যাব না আর কোথাও। নাজহার কথায় তৌসির আর কিছু বলে না। চুপচাপ একটু এগিয়ে এসে নাজহার ঘাড়ের থেকে ওর কোঁকড়ানো চুলগুলো ধীরে ধীরে সরিয়ে ওর ঘাড়ে বার কয়েক নিজের নাক মুখ ঘষে নেয়। নাজহার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, রাগে শরীর খা খা করছে। নাজহা ভয়ে নিজের উপরে রাখা তৌসিরের হাতের আঙুল চেপে ধরে আমতা আমতা করে বলে, কি করছেনটা কি? তোমার গন্ধে মাখছি। তা এর আগে কত নারীর গন্ধে মেখেছেন? যদি বলি তুমি প্রথম। আমি মরে গিয়ে জীবিত হলেও এই কথা বিশ্বাস করব না। নাজহার কথায় তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে আলতো গলায় বলে, কারোর উপর যদি তোমার বিশ্বাস না থাকে, তবে সে যদি মহা সত্যবাদীও হয়, তারপরও তোমার তার সব কথা মিথ্যা মনে হবে। নাজহার কাছে তৌসিরের জ্ঞান দেওয়া মোটেও পছন্দ হয় না। তৌসিরের মতো মানুষের কাছ থেকে এত বড় বড় কথা নাজহার ঠিক হজম হয় না। নাজহা নিজেকে কিছুটা ছাড়িয়ে নেওয়ার জন্য সরে যেতে নেয়। নাজহাকে নড়তে দেখে তৌসির বিরক্ত গলায় বলে, এত নইর না, লুঙ্গির গিট খুইলা যাইব। নাজহা আর তৌসির বেরিয়েছে পরীক্ষার উদ্দেশ্যে। এই কিছু সময় আগে বাড়ি হতে তৌসিরের পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবির সাথে তো আছে একটা কালো মুজিব কোট। নাজহার কালো বুরকায় মোড়ানো চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। তৌসির হাঁটিয়ে নিয়ে যাচ্ছে স্টেশন অবধি। গাড়ির স্টেশনে গিয়ে গাড়িতে উঠবে। নাজহা আপন মনে হাঁটছে আর নিজের মনকে ভয় ডর থেকে বাঁচানোর চেষ্টা করছে। তৌসিরকে বউ নিয়ে হাঁটতে দেখে প্রতিমধ্য সবাই আর চোখে দেখছেন নাজহার। হাতে বড্ড অস্বস্তি হচ্ছে। তৌসির সবাইকে এভাবে তাকাতে দেখে হাঁটতে হাঁটতেই নাক মুখ কুচকে বলে, শাওয়ার এক মানুষজন, এদের লাইগা বউ নিয়েও একটু হাঁটতে পারবো না? নাজহা গালি শুনেই নাক মুখ কুচকে ফিসফিসিয়ে বলে, সব সময় এক গালি। তৌসির নাজহারের কথাই ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, তালুকদারের মাইয়া গালি দিলে মন শান্তি হয়। মন মেজাজ ভালো রাখতে হলেও অন্তত গালি চর্চা করা জরুরি। নাজহার আর কিছু বলে না এটা শুনে, কারণ বলার মতো কিছু নেই। এদের মতো মানুষের সাথে তর্কে না জড়ানোই উত্তম। কিছু সময় হেঁটে নাজহার হাঁটে না, দাঁড়িয়ে যায় আর হাঁটতে পারছে না। স্টেশন এখনো অনেকটা পথ বাকি। এত হাঁটা নাজহার রুচির মধ্যে পড়ে না। তৌসির ওকে দাঁড়িয়ে যেতে দেখে নিজেও দাঁড়িয়ে যায়। তারপর পেছনে তাকে জিজ্ঞেস করে, কি হইল, আও না কেন? আমি আর হাঁটতে পারছি না, গাড়ি নিন। তৌসির নাজহার কথায় বিরক্ত হয়ে বলে, নবাবের বেটি, চুপচাপ চল। এই রাস্তায় তোর বাপ গাড়ি নিয়ে বসে আছে যে তুই গাড়ি চড়বি? কথায় কথায় বাপকে টানতে দেখে নাজহা দাঁত চেপে বলে, আমি যাব না গাড়ি ছাড়া, আগে গাড়ি নিন। তৌসির নাজহার জেদ দেখে নিজের লুঙ্গির কোণ দুই হাত তুলে দিয়ে নাজহার কাছে আসতে আসতে বলে, চুপচাপ চল, সাওয়াগিরি করিস নাই মাঝ রাস্তায়। নাজহাও নাছুরবান্দা, তাই তো ঘাট তেরামি করে উত্তর দেয়, আমি হেঁটে যাব না গাড়ি ছাড়া, আপনি গাড়ি রিজার্ভ করুন। তৌসির এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, লুঙ্গির নিচে আন্ডারপ্যান্ট পরি না পয়সার অভাবে, আর তুই রিজার্ভ গাড়ি মারাস? নাজহা তৌসিরের কথায় বড্ড লজ্জায় পড়ে যায়। ছি, কি বানি। তারপরও বলে, আমি গাড়ি ছাড়া যাব না। তৌসির নাজহার কথায় ওর দিকে আর চোখে কিছু সময় চুপ করে তাকিয়ে থাকে। তারপর বলে, তুই না গেলে না যাইস পরীক্ষা, তোর আমার না, আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার কথা শুনে নাজহা ঘাবড়ে গিয়ে আর একটাও শব্দ বাই করে না, চুপচাপ সামনে আগায়। তৌসির এটা দেখে আপন মনে বলে, এক নাটক ঝুলাইছে দয়াল আমার গলায়। এই বলে নিজের ডান হাত দিয়ে লুঙ্গি তুলে ধরে আর বাঁ হাত দিয়ে নাজহার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করে। নাজহা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আমার হাত ছাড়ুন। হাত হাত ধরলেন কেন? তৌসির নাজহার হাত আরো শক্ত করে ধরে বলে, রাইতে আমার কোলে ঘুমাইতে পারো আর দিনে হাত ধরতেই ফ্যাত ফ্যাত করো। নাজহা তৌসিরের মুখের এই বিষাক্ত বাণী শুনে রাগে ফাটতে শুরু করে। কত বড় কথা বলল। নাজহা ফিসফিসিয়ে রাগী গলায় বলে, আজ রাতে শুধু আইসেন জড়িয়ে ধরে ঘুমাইতে, তখন দেখবেন কি করি। সেদিনের মতো বিচ্ছু ঢুকাইয়া দিবা লুঙ্গির নিচ দিয়া। নাজহার সামনে পা ফেলতে ফেলতে বলে,
সেদিনের তো সরিয়ে নিয়েছি, আজ রাতে আর সরাবো না। এই তুই তো দেখি বউ নামের শত্রু। নাঝা তসরির কথায় ওর মুখের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, শত্রু ঘরের মেয়ে বিয়ে করছেন, তাহলে শত্রুই তো হব। তুই শত্রু ঘরের মাইয়া হইলেও এখন তুই আমার বউ, আর আমি আমার বউরে সবচেয়ে আপন মনে করি, যদিও হয় শত্রু। নাঝা তসরির কথায় ওর দিকে তাকিয়ে বলে, প্রেম তো দেখি বাটি বাটি হয়ে গেল। তসির নাঝার কথায় ক্ষীণ হাসে, তারপর বলে, এইটা প্রেম না, এইটা খালি দায়িত্ব। আর তোমার বয়স অনেক কম, তাই তোমার প্রতি আমার ভাবনাটাও বেশি। তসিরের কথা শুনে নিঃশব্দেই কিছু সময় চেয়ে রয় নাঝা তসিরের মুখপানে। কি মিঠা বাণী ঝরল ওর তেতা মুখ থেকে। তখনই ওদের পাশে একটা সিএনজি এসে থামে। সিএনজি ড্রাইভার মাথা বের করে দাঁত কেড়ে হেসে বলে, ও তৌসির ভাই, কই যাইবেন? একটা আন দিতাম নাকি আপনারে? তৌসির থেমে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে, দরগা গেট যাইমু। ও তাইলে আইন। সাথে কেটা আপনার বউ? আমাদের ভাবি নাকি? তৌসির ওর কথাই নাঝার দিকে এক নজর তাকায়, তারপর তার দিকে তাকিয়ে বলে, না, আমার মাইয়া বউ না। নাঝার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কি বলছে কি তৌসির? ড্রাইভার লায়েক এটা শুনে বলে, জি জি জি, কন যে ভাই, আমি জানি এটা আমাকে ভাবি। ওর কথাই তৌসির নাঝাকে নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলে, যখন জানোস তাইলে আর জিজ্ঞাস কেন, চল তাড়াতাড়ি। লায়েক আর কিছু বলে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। কিছু সময় বাইরে এদিকে ওদিকে তাকিয়ে তৌসির লায়েককে জিজ্ঞেস করে, এই লায়েক পেঁয়াজের কেজি কত আইলো রে? লায়েক হাবলার মতো হেসে বলে, ভাই আর কোয়েন না, গতকাল রাইতে 70 টাকা ছিল, আর সকালে 80 হইয়া গেছে। তৌসির দামের কদর শুনে বলে, যেই দাম বাড়তাছে সবকিছু, 3 পথের মোড়ে থালা নিয়ে বসতে হইব, দেখতাছি। লায়েক হাসি দিয়ে বলে, কি করবো ভাই, আপনাদের পয়সার অভাব আছে নাকি? পয়সার অভাব কার নাই ভাই, কত! এই দুনিয়ায় অভাব আর অভাব, খালি অভাব। তাও ঠিক কইছেন ভাই, অভাবে করে নষ্ট স্বভাব। তৌসির তখনই বাইরে তাকে দেখে একটা জমি করা হচ্ছে। এটা দেখে বলে, সাওয়ার নাতিরা সব জমি জামি কইরা খাইয়া নিতাছে। লায়েক হাসি দিয়ে বলে, কি কম ভাই, মানুষে কিছু বোঝে না, গরিব কৃষকগুলোর মাথার উপর ছাদ ভাঙে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভাবতেছি এবার বৈশাখ মাসে আমরা ক্ষেত করবো না, গ্রামের কৃষকদের দিয়া দিব ক্ষেত করার লাইগা। কি করব, সংসার তো চলতে হইব গো। আপনারা আছেন ভইলাই ভাই, এখন এই গরিবদের মুখে দুমুঠো ভাত ছুটে। এই যে গাড়িটা লইয়া দিলেন আমারে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোনো বাল তো ছিঁড়তে পারি নাই মানুষের লাইগা, তাই এই বাল ছিঁড়ে আর কি করবো। লায়েক অট্ট হাসিতে ফেটে পড়ে বলে, আপনার মুখের গায়েরগুলো অনেক ভালো লাগে ভাই। নাঝা চুপচাপ এতক্ষণ এদের কথাবার্তা শুনছিল। তৌসিরের মুখের গালি শুনেই মেজাজ খারাপ হয়ে যায়, শুধু গালাগালি আর গালাগালি। নাঝার ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে ওর সাহেব চাচ্চু ফোন দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। চুপচাপ ফোন ধরে ক্ষীণ গলায় সালাম দেয়। আসসালামু আলাইকুম। এই ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর আম্মা? নাঝা নরম গলায় বলে, তো আলহামদুলিল্লাহ, তোমার? আমিও আছি একরকম। আজ তোর পরীক্ষা না? কখন যাচ্ছিস? এই তো গাড়িতে যাওয়ার পথে। কে নিয়ে যাচ্ছে? নাদের এসেছে? না, মাস্টার চাচু আসেনি, উনি নিয়ে যাচ্ছেন। তৌসির সাথে আছেন তোর? জি। আচ্ছা, ওনার কাছে দে তো। নাঝা তৌসিরের দিকে এক নজর তাকায়, তারপর ফোন এগিয়ে দিয়ে বলে, আপনার সাথে কথা বলবেন। তৌসির ভ্রু কুচকে বলে, কে? মারজান চাচু। তৌসির নাঝার কথায় নাঝারের থেকে ফোন নিয়ে কানে লাগিয়ে একটা লম্বা সালাম দেয়। আসসালামু আলাইকুম শ্বশুরমশাই, কেমন আছেন? মারজান দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আপনার মতো কুমিরের কাছে মেয়েকে দিয়ে আর কেমন থাকতে পারি বাবা, বলো তো। যাই হোক, আপনার কি অবস্থা? তৌসির মারজানের কথা শুনে তাচ্ছিল্যের সুরে বলে, আপনাদের মতো গাদ্দারের মাইয়া ঘরে তুইলা আর কেমনে ভালো থাকমু, তারপরও দয়ালের দয়ায় পাক্কা আছি। নাঝা দাঁত চেপে বসে রয়। সব সময় তৌসির এমন করে, ওর বাপ চাচার পেছনে না লাগলেই না হয়। মারজান চাচ্চু বলেন, আমাদের মেয়েটাকে আগলে রেখো বাবা, বড্ড আদরের।
আদরে তো আমিও রাখতে চাই, কিন্তু আপনাদের মেয়ে তো মুনাফিকি ছাড়া কথাই কয় না আমার লগে। ওর বয়সটা কম, একটু বুঝবেন, খুব জেদি। চিন্তা করবেন না, বউ আমার, তাই ভালো রাখার দায়িত্ব আমার। আচ্ছা তাহলে ভালো থাকুন, নাজাহারের কাছে একটাবার দিন। তৌসির নাজহার কাছে ফোন দেয়। মারজান নাজহাকে বলেন, তোর যা রাগ আর জেদ ঝাড়িস, মনে রাখিস ও আমাদের শত্রু। যদি সুযোগে পাস তো কোপ দুই একটা মারিস। আচ্ছা আমি রাখি। তৌসির আর চোখে নাজহার দিকে চেয়ে রয়। হাত লেগে ফোনের সাউন্ড বেড়ে যাওয়ায় তৌসিরও এ কথা শুনতে পায়। নাজহা লজ্জায় পড়ে যায়। তৌসির কটাক্ষ করে হেসে ফিসফিসিয়ে বলে, কইছিলাম না তোর বাপ চাচা সবগুলো খানকিত পোলা, সবগুলোই গাদ্দার, কোনটা ভালো না? নাজহা তৌসিরের কথার প্রত্যুত্তরে বলে, তাতে আপনার কি? মনে রাখুন একটা স্পষ্ট কথা, আমার বাপ চাচা যদি মহা খারাপ হয় তারপরেও আমি তাদের পক্ষে, তাই এসব বলে কোনো লাভ নেই। তৌসির নাজহার কথায় তাচ্ছিলের হাসি দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলে, সাওয়াই বাড়ি পড়লে এমনি পক্ষ দেওয়া ছাড়বি। পরীক্ষা শেষে সে আসরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে নাজহা। আজ সারাদিন তৌসির ওর সাথে ছিল। তৌসির পার্টি অফিসেও যায়নি আর নাজহা বেদম ঘুমে টালমাটাল হয়ে বিছানায় ঘুমিয়ে আছে। গায়ে কাঁথা জড়িয়ে কোকড়ানো তরঙ্গের মতো চুলগুলো এলোমেলো হয়ে ছিটিয়ে আছে বিছানায়। নাজহার 5 নম্বর চাচা মিরাজের বড় ছেলে তালহা ভাই এসেছেন শিকদার বাড়িতে। আসার কারণ নাজহারের 3টি বিড়াল রয়েছে, ওগুলোর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নাজহাকে ছাড়া, তাই তাদের দিতে এসেছেন তালহা ভাই। যদি উনি আসতে চাননি দাদাজান পাঠিয়েছেন, নয়তো কে আসতে চাইবে নিজের পছন্দের নারীর শ্বশুর বাড়ি? হ্যাঁ, তালহা ভাই হলেন নাজহার শ্যাম পুরুষ। তালহা ভাই বড্ড ভালোবাসেন এই জেদি ঘাড়তারা নাজহাকে। তিনি জানেন নাজহা ওনাকে পছন্দ করে, কিন্তু আফসোস তাদের পরিণতির বিচ্ছেদে। তালহা ভাইকে তৌসির নিয়ে এসেছে নাজহার কাছে তাদের রুমে, যাতে উনি দেখা করে বিড়ালগুলো দিতে পারেন। তালহা ভাই এসে ওকে ঘুমে দেখে তৌসিরের দিকে এক নজর তাকিয়ে বলেন, ভাই ওকে জাগানোর প্রয়োজন নেই, থাকুক ঘুমে, আমি চলে যাই। তৌসির নাজহার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলে, না না, আপনি এসে বন, আমি ডাইকা দিচ্ছি। তালহা ভাই আর কি বা করবেন, চুপচাপ এগিয়ে সে বিছানার এক কোণে বসেন, চারপাশে এক পলক তাকান। আজ ওনার রুদ্র রাগিনী অন্য কারো যত্নের ফুল কি মিষ্টিভাবে ঘুমিয়ে আছে। তালহা ভাই নির্মল নয়নে চেয়ে থাকেন ঘুমন্ত নাজহার পানে। চোখের কি ভয়ঙ্কর তৃষ্ণা। আজ কদিন পর দেখলেন, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল একটিবার আপন প্রণয় রানীকে দেখার জন্য। তৌসির নাজহার দিকে ঝুঁকে ওর বাহু আলতো টেনে বলে, নাজহা ওঠো, কে এসেছে দেখো। ঘুমের মধ্যে বিরক্ত হয়ে নাজহা ঘুমের ঘরে চিৎকার করে বলে, রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেননি, এখন বিরক্ত করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তৌসির নাজহার কথায় ওকে একটানে তুলে মনে মনে বলে, মান সম্মান আর কিছু রাখতো নাই নাদান। রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেননি, এই কথাখানি তালহা ভাইয়ের কর্ণপাত হতেই মনে হয় ওনার কলিজাটা কেউ অল্প অল্প করে ধীরে ধীরে টেনে বের করে নিল। তালহা ভাইয়ের অন্তর ফাটতে শুরু করেছে, অস্থির হয়ে পড়েছেন উনি। হাত পা আপনা আপনি কাঁপতে শুরু করেছে, নিজেকে দমিয়ে রাখা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তৌসির নাজহাকে একটানে তুলে বসায়। নাজহা চোখ কচলে চোখ খুলে সামনে যেই না তালহা ভাইকে বসে থাকতে দেখে, অমনি ভেতর স্তব্ধ হয়ে যায়, শরীরের লোম খাড়া হয়ে যেতে শুরু করে। তৌসির ওর ওড়নাটা পাশ থেকে নিয়ে ওর গলায় জড়িয়ে দিতে দিতে বলে, নাও ভাইয়ের লগে কথা কও, আমি গোসল দিয়া আই। এই বলে তৌসির ওয়ার্ড্রোব থেকে একটা কালো আর নীল চেকের লুঙ্গি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে, রেখে যায় পেছনে 2 আবক্তাকে, যারা কিনা একে অপরকে বলতে পারেনি দুজনেই আমরণ ভালোবাসে। নাজহা ঘর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নেমে তালহা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। হাত পা ঠান্ডা হয়ে গেছে, বুক ধরফর করছে, মনে হচ্ছে এই বুঝি অন্তরকে বিষাক্ত কাটা ফুটিয়ে দিল। নাজহা তালহা ভাইয়ের সামনে দাঁড়াতেই উনি চোখ তুলে তাকান অসহায় চোখে, এক পলক ওর দিকে আর জিজ্ঞেস করেন, কেমন আছিস? নাজহা নিজের পান্নার মতো কালচে সবুজ চোখে অদ্ভুত দৃষ্টিতে অগোছালো তালহা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তালহা ভাইয়ের পরনে হালকা নীল রঙের একটা ক্লাসিক শার্ট আর কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো, সিগারেট খাওয়া, কালচে খয়েরি ঠোঁট, ক্লিন শেভের শ্যামলা চেহারা, বড্ড মায়াবী লাগে এই পুরুষটা।
নাঝা কিছু সময় চুপ করে তাকে থেকে উত্তর দেয় মেকি হেসে। ভালো থাকতে দিয়েছেন, ভালো থাকবো। তালহা ভাই চোখ নামিয়ে নেন। নাঝার কথায় বিয়ের কথা শুনেই পালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের মতো কান্না করে আবদার করেছিল নাঝা তালহা ভাইয়ের কাছে। কিন্তু আফসোস, তালহা ভাই শুনেননি, বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। পরিবারের সম্মানের ন্যায় চেয়ে বলেছিলেন নাঝাকে, তোর আবেগ আমি ভালোবাসা নই। এই কথাখানি যতবার নাঝা ভালোবাসা প্রকাশ করেছে ততবারই উনি বলেছেন আবেগ। আবেগ বলতে বলতেই পর হয়ে গেল। নাঝা দেখে তালহা ভাই ঘেমে গেছেন, তাই আগে যেমন ওনাকে পানি দিত তেমনি আজও তালহা ভাইকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, নিন তালহা ভাই পানি। তালহা ভাই অক্ষুণ্ণ চোখে নাঝার হাতে ধরা গ্লাসের দিকে তাকান। ওর হাতে চুরি দেখে এক নিরুপায় চক্ষু সম্ভার নিয়ে নাঝার ন্যায় তাকে বলেন, অন্যের নামে চুরি পরা হাতে আমায় পানি দিচ্ছিস? এই পানি আমার গলা দিয়ে নামবে? নাঝার কলিজায় লাগে তালহা ভাইয়ের আধার গ্লানির আর্তনাদ। চুপচাপ পানির গ্লাসটা জায়গা মতো রেখে আবারও তালহা ভাইয়ের সামনে এসে দাঁড়ায় আর নিস্তেজ গলায় বলে, তালহা ভাই, মৃত্যুর আগ অবধি মনে থাকবে আমার চোখের অসহায় পানিগুলো আপনার মন গলাতে পারেনি। তালহা ভাই নাঝার কথায় বুক ভরা বিমর্ষতা নিয়েও মৃদু হেসে বলেন, আমাদের মিলন কখনো হওয়ার ছিল না। হ্যাঁ, ছিল না তো আপনি চাননি এটা, তাই হয়নি। কিছু জিনিস চাওয়া সাধ্যের বাইরে থাকে। নাঝার চোখে পানি চলে আসছে ধীরে ধীরে, বুক কেঁপে উঠছে বারবার কষ্টে, কিন্তু কিছু করার নেই। ক্ষীণ গলায় বলে, হঠাৎ আমার শ্বশুর বাড়িতে এলেন যে, লাশ অবস্থায় দেখতে এসছেন বুঝি? তালহা ভাই নাঝার থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন, তবে ওর এই কথা শুনে আবারও নাঝার মুখ পানে কাতর দৃষ্টিতে তাকান। আজ ওনার প্রেম সঞ্চারিণীর মুখে অভিমানের ছাপ স্পষ্ট। আজ তালহা ভাইয়ের কঠোর অলসার অভিমানে নয়নদয়ে জ্বলছে সুপ্ত অনুরাগে। এই অভিমান দেখে তালহা ভাই মেকি হেসে বলেন, জানিস, অভিমানশীলা রমণীরা নীরবতায় প্রেম কাব্য রচনা করে। তালহা ভাইয়ের কথায় স্রেফ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নাঝা ওনার পানে। কতটা নিষ্ঠুর উনি! তালহা ভাই বুঝেন এখানে থাকা আর উচিত নয়, তাই উঠতে উঠতে বলেন, আমি যাই রে, তোর বিড়ালগুলো দিতে এলাম। নিচে লোডিং রুমে 3 জন রাখা আছে। নাঝা ওনাকে যেতে দেখে আলতো সুরে বলে, আর একটু থাকা যায় না? একটুখানি সময়। ও তালহা ভাই ওর কথায় হেসে বলেন, কি করব থেকে থেকে গেলেই তো আর তুই আমার হবি না। নাঝার ভেতরটা ফেটে পড়তে থাকে, মনে হচ্ছে পাহাড় ধসে পড়ল ওর উপরে। এভাবে যদি আগে বলতেন তাহলে মুহূর্তেই ওনার নামে 10-12 বার কবুল বলে দিত নাঝা। আজ বলতে পারবে না, আর আজই এমন কথা বলছেন তিনি। নাঝা তালহা ভাইকে বলে, পারে হব, আপনি ওপার অবধি অপেক্ষা করবেন তো আমার? তালহা ভাই নাঝার কথায় মুচকি হাসেন, কারণ তিনি জানেন এটা বাস্তব নয়। আর কিছুদিন পর নাঝা তালহা ভাই বলতে কেউ আছে ভুলে যাবে, নিজের সংসারে মন দেবে। তাই এসব আশা সবই বৃথা। তালহা ভাই মুচকি হেসে যেতে যেতে বলেন, ভালো থাকিস, আমি গেলাম। এই বলেই উনি সামনে আগান। পা টির করে কাঁপছে, পা ফেলতে ইচ্ছে হচ্ছে না। মন চাচ্ছে কিছু সময়, আরও কিছু সময় নিজের প্রিয় নারীর সঙ্গ দিতে, দুগাল কথা বলতে। সে কথা হোক না তিক্ত, তারপরও তিক্ত কথাই বলতে, কিন্তু তা যে সম্ভব নয়। নাঝা অচেতন হয়ে কাতর চোখে তালহা ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি আসবো, আমি আপনার কাছে আসবো। আপনাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয় বাঁচা। আমাদের আবার দেখা হবে। ওর কথা কর্ণপাত হতেই আপনা আপনি থেমে যায় তালহা ভাইয়ের পা। উনি ঘর ফিরে নাছার ন্যায় তাকে ঠোঁটে অল্প হাসি ঝুলে বলেন, এই জীবনে আমাদের আর কখনো দেখা না হোক। এই বলে উনি দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান। ভেতরটা ফেটে যাচ্ছে। নিজের প্রিয় নারী আজ অন্য কারো স্ত্রী, এটা অনুভব হতেই অন্তরের বাঁধ ভেঙে যন্ত্রণার ঢেউ উপচে পড়ছে। অন্তর কাঁপছে যন্ত্রণায়, হাত পা ভেঙে পড়ছে, অবশ হয়ে যাচ্ছে, পা ফেলতে কষ্ট হচ্ছে, শরীরে আর শক্তিই নেই। নাঝার আর্তনাদ কলিজা বিচ্ছিন্ন করে ব্যথায় নত করে নিয়েছে। তালহা ভাই বেরিয়ে যেতেই নাঝা দৌড়ে এক প্রকার ব্যালকনিতে যায়। উদ্দেশ্য শেষ দেখা, একটিবার তালহা ভাইকে দেখে নেওয়া।
নিচে অনেক জোরে জোরে কে গান বাজাচ্ছে। এতে নাজহার আরও বেশি যন্ত্রণা হচ্ছে। কান ভ্যান ভ্যান করছে গানের শব্দে ব্যালকনিতে আসায়, কিন্তু তাও নাজহার রুমে যায় না। ব্যালকনির কিনারায় এসে রেলিংয়ের হাতলে ধরে দাঁড়িয়ে থাকে। কিছু মুহূর্ত পর তালহা ভাই বাড়ির সদর দরজা পেরিয়ে বের হন আপন বাড়ি যাওয়ার জন্য। আর নাজহা নিরাশ্রয় নেত্রে চেয়ে রয় ওনার যাওয়ার পানে। ভেতরটা গলে পড়ছে। নাজহা বুঝতে পারছে তালহা ভাই হাঁটতে পারছে না, জোর করে শরীর টেনে হাঁটছেন। পা বারবার আটকে যাচ্ছে। উনি এলোমেলো পা ফেলছেন। নাজহার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ওর আর তালহা ভাইকে পাওয়া হলো না। এই ভুবনে সবার আপন মানুষ আছে, কিন্তু আল্লাহর পর তালহা ভাইয়ের আপন বলতে নাজহাই ছিল। আজ সেও পর হয়ে গেল। মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তালহা ভাই থেমে যান গেটের সামনে গিয়ে। তারপর দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে নাজহার ব্যালকনির দিকে তাকান। দেখতে পান ওনার নাজহা ওনার ন্যায় ব্যাকুল চোখে তাকিয়ে আছে। আবারও সেই চোখে পানি। হয়তো এই চোখ বলছে আর একটু থাকেন না, একটুখানি সময় থাকুন। নাজহা তালহা ভাইকে থেমে ওর দিকে তাকাতে দেখে অসহায়ের মতো চেয়ে থাকে। চোখ বেয়ে সমানতালে পানি ঝরতে থাকে। আর মন বলে আর একটু থাকুন না, আর একটু। তখনই স্পিকারে বেজে ওঠে, ऐसे ना जाओ पिया, ऐसे ना जाओ पिया, जोड़ी है राही सारे तुझसे मेरी, जा राझा 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 तू भी क्या याद करेगा, जाहिर ना तेनू छोड़ दिया, लख समझाऊँ मैं ता दिल समझा नहीं पाता, मांगी तेरी खैरिया, सोना था तेरी भी झूठा, रंग दो दिनों में छूटा, कैसे भुलाओ बीड़िया। নাজহার এই গানটা শুনে হাওমাও করে কান্না করে তালহা ভাইকে এই লাইনগুলো বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তালহা ভাই আর থাকেন না। চুপি সারে চোখ মুছে এক প্রকার দৌড়ে বেরিয়ে যান শিকদার বাড়ি হতে। উনি যেতেই নাজহার শব্দ করে কেঁদে দিয়ে বলে, আজও আমার চোখের অসহায় চাহনি আপনি বুঝলেন না। ख्वाहिशें जो थी मेरी बस तुझको पाने की, ख्वाहिशें वो ही मेरी बस ख्वाहिश ही रह गई, ख्वाहिशें जो थी मेरी बस तुझको पाने की, ख्वाहिशें वो ही मेरी बस ख्वाहिश ही रह गई, मैंने कभी ना छोड़ा तुझे, बस रोया यूं ही खुद से, यूं दिल को संभलता रहा। একটা রুমে এই গান স্লো বিটে বাজছে। চারদিকে আবছা আলো ড্রিম লাইটের। এই ক্ষীণ আলোর রুমে বসে আছেন একজন। দেয়ালে পিঠ থেকে হাতে একটা কলম, হুড়োর উপর একটা ডায়েরি। তিনি ডায়েরিতে কিছু লিখছেন। গাল বেয়ে পানি ঘুরে পড়ছে। এতে তার হাত ডায়েরির পাতা ভেজে যাচ্ছে। ডায়েরির পাতায় সে লিখছে তো ঠিকই, কিন্তু মন দিয়ে লিখতে পারছে না। হাত কাঁপছে বারংবার, তারপরও লিখছে। প্রিয় প্রাণ সঞ্চারিণী, জানি তোকে কখনো আমার পাওয়া হবে না, তারপরও এই বোকা আমি তোকে ভালোবেসেছি, তোর মায়ায় নিজেকে ডুবিয়ে নিয়েছি। আমি জানতাম ইকরাব তোকে আর তুই তালহাকে পছন্দ করিস, তারপরও ভালোবেসেছি। জানিস কেন বেসেছি? এই ভেবেই বেসেছি যদি আমার নিয়তি আমার উপর একটুখানি দয়া করে আর কোনোভাবে তুই আমার হয়ে যাস, সেই আশাই বেসেছি। কিন্তু দেখ, আমার নিষ্ঠুর নিয়তি আমায় দয়া করেনি, একটুখানি দয়া করেনি। তুই আমার হোসনি, পৃথিবীর সব নিয়ম ভঙ্গ করে তুই যদি আমার হতে, তবে কি এমন ক্ষতি হতো? খুব বেশি কি ক্ষতি হতো? হয়তো হয়ে যেত। তাই তো তুই আমার হোসনি। আমি আজও তোর সেই খিলখিলিয়ে হাসিতে মতো, আর তুই আমার অন্তরের গহ্বরে লুকিয়ে থাকা এক টুকরো বাঁচার আশা, যা আজও নিভে যায়নি। এই বলে তিনি নিজের চোখের পানি মুছলেন। গলা শুকে আসছে যন্ত্রণায়, তবু কলম থামল না। আবারও কাপা হাতে লিখলেন, তোকে পাইনি এতে দুঃখে নেই, কিন্তু তোকে বলা হয়নি যে তুই বলতেই আমি নিঃস্ব, আর হয়তো কখনো বলা হবে না। তুই আমার হওয়ার ছিলি না, তাই হোসনি, কিন্তু মন ভেঙে বড্ড বেহায়া। তুই অন্য কারো, অথচ আজও তোকে নিয়ে বুনি হাজারো স্বপ্ন, না পেয়েও পাওয়ার লোভ কিছুতেই ছাড়ি না। কখনো মনে হয় হয়তো কেন জন্মের জন্য কোনো আকাশের নিচে আমরা সত্যি এক হব। সেদিন তোর হাত ধরতে আর কোনো বাধা থাকবে না। আর যদি তা না হয়, তবুও জেনে রাখিস প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা অশ্রুবিন্দুতে আমি কেবল তোরই নাম লিখে যাই, চির অপূর্ণ প্রেমিক।
তৌসির তাড়াহুড়ো করে রুমে ঢুকে। নাজহা টেবিলে বসে স্পিকিং প্র্যাকটিস করছে। হঠাৎ তৌসিরকে এমন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে নিজের অনিচ্ছায় উঠে দাঁড়ায়। তৌসির কোনো দিকে না তাকিয়ে ওয়ার্ডরোবের ড্রয়ার খুলে কিছু খুঁজে। কিছু সময় খুঁজে না পেয়ে ঘাড় ফিরিয়ে তাকিয়ে নাজহাকে উদ্দেশ্য করে বলে, নাজা, এখানে 12টা পাউডারের ছোট প্যাকেট রাখা ছিল, ওগুলো দেখছো? নাজহা পাউডারের কথা শুনে তৌসিরের দিকে তিক্ত নয়নে চেয়ে বলে, পাউডার বলছেন কেন? এগুলো ড্রাগস বলুন না। তৌসির নাজহার মুখ থেকে এসব কথা শুনে দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে এসে বলে, ও তুমি দেখছো? এগুলো কই, তাড়াতাড়ি দাও। নাজহা আশেপাশে আলসেমি চোখে চোখ বুলিয়ে তারপর সোজা উত্তর দেয়, ওগুলো আমি ওয়াশরুমে ফ্লাশ করে দিয়েছি। ফ্ল্যাশ করে দিয়েছি শুনে তৌসিরের মাথা নষ্ট হয়ে যায়। ক্রোধে উন্মত্ত হয়ে অগ্নিদগ্ধ চোখে তাকিয়ে নাজহার দিকে তেড়ে এসে বলে, কি কস মাগি, তুই এইরকম কাজ কেমনে করলি? তৌসিরের মুখের এমন বিশ্রী গালে শুনে রাগে রাচে পড়ে যায় সারাটা দেহ নাজহার। তাই দাঁত চেপে বলে, যা শুনেছেন তাই বলেছি, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির নাজহার সামনে এসে দাঁড়ায়। রাগে তার বুকে গুমড়ে উঠছে। ওর একটি নিঃশ্বাস বজ্রপাতের সমান। তৌসির হুঙ্কার দিয়ে বলে, নাদানের বাচ্চা, চুপচাপ বের কইরা দে, নয়তো তোর কলিজার উপর উঠে আজান দিব। মুনাফিকি ছাড়াইয়া দিব একদিনে। নাজহার বড্ড ভয় লাগতে শুরু করে, কিন্তু তারপরেও সাহস নিয়ে তৌসিরের চোখে চোখ রেখে বলে, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির লুঙ্গির খুন হাতে তুলে নিতে নিতে বলে, একটানে ধইরা সাউয়া ফাইরা নিব। চুপচাপ বের কর, কাস্টমার টাকা দিয়া দিছে। নাজহা সোজা উত্তর দেয়, আমি বললাম তো ফ্লাশ করে দিয়েছি, তো কোথা থেকে পাবো? তৌসির অগ্নি চোখে নাজহার ন্যায় তাকিয়ে ওর দিকে হাত বাড়ায়। উদ্দেশ্য গলা টিপে মেরে ফেলা, ধ্বংস করে দেওয়া। তৌসিরের কাছে কোনো কিছুর মাফ নেই। নাজহার গলায় হাত রাখে তৌসির, ওকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ঠেসে ধরে। নাজহার পিঠ থেকে গিয়ে দেয়ালে। নাজহা বেশ ব্যথা পায়, হাতে চোখ কুচকে নেয় কষ্টে। তৌসিরের মস্তিষ্ক চায় ওকে জানেই মেরে দিতে, কিন্তু মন চায় না। মন বারংবার বাধা দেয়। নাজহার একদম মুখোমুখি হয়ে নাজহার কালচে সবুজ নয়নের ন্যায় কঠোর চোখে চেয়ে বলে, দিতাম গলা টিপে, সাউয়া ফাইরা নিতাম। নাজহা জানে তৌসির ওকে মারবে না। কেন জানি একটা আলাদা বিশ্বাস আছে মনে যে তৌসির ওকে কিছু করবে না, আর করলেও নাজহার ভয় লাগছে না। তাই শান্ত চোখে তৌসিরের চোখে চোখ রেখে তাকে বলে, আপনার মর্জির উপর নির্ভর করে। তৌসির নাজহার কথায় কিছু সময় চেষ্টা করে নিজের রাগ দমাতে, কিন্তু পারে না। শরীর জ্বলছে রাগে, তাই গলা টিপে ধরেই নেয়। নাজহার গলা চেপে ধরে বলে, তোর এত সাহস, আজ সাহস বের করে নিব। নাজহা শ্বাস ফেলতে পারছে না। যন্ত্রণায় নিজের সবটুকু শক্তি দিয়ে তৌসিরের হাত চেপে ধরে নিজের 2 হাত দিয়ে যাতে তৌসির ওকে ছেড়ে দেয়। গলা ফেটে যাচ্ছে, রগ মনে হয় বেরিয়ে আসছে ছিঁড়ে, এমন অনুভূতি হচ্ছে। তৌসির নাজহার এমন অবস্থা দেখে নিজের রাগ দমন করে নেয়। নাজহার গলা ছেড়ে দেয় আর রুক্ষ গলায় বলে, যদি বউ না হতি তাইলে আইস তোরে এনে কবর দিয়া দিতাম লো মাগি। নাজহা ছাড়া পেয়ে মাথা ঝুঁকিয়ে গলায় হাত ধরে সামনতালে কাশতে থাকে। চোখ লাল হয়ে গেছে, বুক ধরফর করছে যন্ত্রণায়। নাজহাকে এমন করতে দেখে তৌসির হাত বাড়িয়ে ওকে একটানে কুলে তুলে নেয়। নাজহার সাথে সাথে ধস্তাধস্তি করতে শুরু করে দেয়। এতে আর চিৎকার করে বলে, আমায় ছাড়ুন বলছি, ছোবেন না আমায়। তৌসির নাজহার কথায় কর্ণপাত না করে ওকে বিছানায় নিয়ে বসায়। ওকে 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে গ্লাস ঠোঁটে ঠেকিয়ে ধরতে ধরতে বলে, আমার বউ হইয়া আমার লগে গাদ্দারি করবি তো এমনিই মরবি, জানোয়ারনি। নাজহা পানি খায় না, উল্টো রাগে তৌসিরের হাত থেকে গ্লাসটা নিয়ে ফ্লোরে সজোরে ছুঁড়ে মারে। আর বিষ ভরা নয়নে তৌসিরের ন্যায় তাকিয়ে বলে, আমি খাবো না পানি, প্রয়োজন নেই এসবের। তৌসির নাজহার কথায় ওর দিকে একটু ঝুঁকে গিয়ে দাঁত চেপে বলে, তোমার সাওয়ারি ঝাল থাপড়ে আর থামামো আমি। নাজহা তৌসিরের কথায় ওর দিকে রক্ত চোখে চেয়ে রয় কিছু সময়, তারপর হিংস্র বাঘিনীর মতো তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, আজ ফ্ল্যাশ করেছি না, আর যদি পাই তো ডিরেক্ট পুলিশের কাছে দিব। আমি আপনার যতক্ষণ না ক্ষয় করব ততক্ষণ শান্ত হব না, মনে রাখবেন। তৌসির নাজহার সাহস দেখে হতবাক হয়ে চেয়ে রয় ওর পানে। তৌসিরের কলার ধরেছে কত বড় সাহস। তৌসির এক পলক নাজহার দিকে তাকায়, তারপর আবারও কলারের দিকে তাকিয়ে বলে, কলার ছাড় সাওয়ার মাইয়া।
নাজহা তৌসিরের কথাই নিজের হাতের দিকে তাকায়, তারপর নিজের শরীরের যত শক্তি আছে তা প্রয়োগ করে 2 হাতে চেপে ধরে তৌসিরের কলার, ছিঁড়ে নেয় কিছুটা, আর হুঙ্কার দিয়ে বলে, ছাড়বো না, ছিঁড়ে নিব। তৌসির নাজহার সাহস দেখে হতবাক ও বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে নাজহার পানে। কিছু মুহূর্ত রক্ত চোখে চেয়ে নাজহার থুতনি চেপে ধরে বলে, তোর সাহস বেশি বেড়ে গেছে ডাকাইতের বাচ্চা। নাজহা নিজের থেকে তৌসিরের হাত জারি মেরে সরিয়ে নিয়ে বলে, আমার সাহস বাড়েওনি কমেওনি, ঠিকই আছে। তুই কোন সাহসে আমার পাঞ্জাবি ছিললি? নিজ সাহসে ছিঁড়েছি। তৌসির নাজহার কথায় এক দৃষ্টিতে চেয়ে থাকে ওর পানে, তবে নির্মল চোখে। মনে মনে ভাবে, এই নাদানের বাচ্চার সাহস বেশি বেড়ে গেছে, আর একটা ব্যবস্থা করতে হইব, নয়তো 2 দিন পর আমার বুকের উপর উঠা আজান দিব। তৌসির ধীরে ধীরে নাজহার গালে হাত রাখে। নাজহা বেশ ঘাবড়ে যায় হঠাৎ তৌসিরকে এতটা শান্ত দেখে। তৌসির ওর এতটা কাছে আসছেই বা কেন? মনে ভয়ের খোরাক জাগে। তৌসির নাজহাকে কিছু করতে যাবে, তখনই ওর চোখ যায় নাজহার গলায় লাল দাগ দেখতে পায়, যেটি গলা চেপে ধরার জন্য হয়েছে। তৌসির এটা দেখে স্তব্ধ চোখে তাকিয়ে রয় নাজহার গলার পানে। ফর্সা ধপধপে ত্বকে আঙুলের ছাপগুলো লাল দাগ হয়ে আলতো ভাসছে। এটা দেখে তৌসির আর কিছু না বলে নাজহার থেকে ছিটকে দূরে সরে যায়। বুক ভরা অশান্তির শ্বাস ছেড়ে ঠাস করে বিছানায় নাজহার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। হাঁটুর নিচ অব্দি পা বিছানার বাইরে ঝুলিয়ে রাখে। নাজহাকে একটু কষ্ট দিতে চায় না ও, কারণ যদি নাজহাকে কিছু করে আর নাজহা নিজের বাড়ির লোককে এসব বলে, তবে ওরা তৌসিরের সাধাসিধা ফুফুকে শান্তিতে সংসার করতে দিবে না। তাই নিজেকে সংযত করতে হবে। তৌসির কসম খেয়েছে নিজের দাদাজানের কাছে যে ও নাজহাকে আগলে রাখবে। যদি ও আদায় আবদ্ধ না থাকতো, তাহলে এতদিনে নাজহার কবর খোঁড়া হয়ে যেত বা শরীরের বিভিন্ন অংশ বের করে নিয়ে বেঁচে দিত। এখন কিছুই করতে পারবে না। ভেবেছিল বউটা একটু নরম টাইপের হবে, ও যা বলবে তাই শুনবে, কিন্তু হলো উল্টো। এ তো বউ নামের শত্রু। তৌসির তো ভয় আছে, নাজহা না কবে ওকে ঘুমের মধ্যেও কুপিয়ে নেয়। তৌসির সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে এসব ভাবছে। এদিকে নাজহার ঘেন্নায় গা ঘিন ঘিন করছে কেন জানি। ও বসে আছে অগ্নি নয়নে ফ্লোরের ন্যায় তাকিয়ে। রাগ কন্ট্রোল করতে না পেরে 2 হাতে দাঁত চেপে বিছানার চাদর খাপড়ে ধরেছে। ফ্লোর থেকে চোখ তুলে আশেপাশে চোখ বোলায় এক নজর, তখনই চোখে পড়ে তৌসিরকে। তৌসিরের লুঙ্গি হাঁটুর উপরে উঠে গেছে, হাতে ওর লোমযুক্ত ধবধবে ফর্সা পুরুষালী পা নাজহার চোখে স্পষ্ট। নাজহা ঘ্যান্নায় চোখ ফিরিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে, নির্লজ্জ। তৌসির নাজহার কথায় মেকি হেসে সিলিংয়ের থেকে চোখ ফিরিয়ে নাজহার ন্যায় তাকায় কিছু সময়, যে আবারও দৃষ্টি নিবদ্ধ করে সিলিংয়ের উপর, আর কটাক্ষ করে বলে, বউয়ের সামনে লুঙ্গি না পরলেও চলে, আমি তো পরে আছি, তাই আমি নির্লজ্জ না রে, গাদ্দারনি। গাদ্দারনি? কত বড় কথা! নাজহা চোখ বরাবর করে তৌসিরের দিকে ঘাড় ঘুরে শক্ত চোখে তাকিয়ে সংযমদৃপ্ত ভঙ্গিতে বলে, আমি আপনার সাথে কি গাদ্দারি করেছি এত বড় তকমা দিচ্ছেন? তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাজহারের দিকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকিয়ে বলে, এই যে আমার কয়েক হাজার লস করাইলা। নাজহা নিজের অন্তর্জ্বালা দমন করে বলে, ভালো করেছি। এটা যদি গাদ্দারি হয় তবে আরো করব গাদ্দারি। তৌসির তুচ্ছ তাচ্ছিল্য ভরা গলায় বলে, হ্যাঁ তা তো করবি, তুই তো নোবেল প্রাপ্ত গাদ্দার পরিবারের মাইয়া। নিজের মুখ সামলে নিন, অতিরিক্ত বলছেন। খাঁটি কথা কইতেই ছ্যাত লাগা গেছে সাউয়া। নাজহা এক লাফে উঠে বসে, রাগে শরীর ফাটছে, মন চাচ্ছে তৌসিরের বুকে একটানা খুব মারতে মারতে কলিজা ছিন্ন করে নিতে। এক গালাগালি। নাজহা রাগ নিয়ে ব্যাডের সাইডের কাভার্ডের উপর যে পানির জগ রেখেছিল সেটা হাতে নিয়ে কোনো কিছুর পরোয়া না করে তৌসিরের উপর ছুঁড়ে মারে। তৌসিরের উপর পানি পড়তেই ও হকচকে ওঠে, এমনটা আশা করেনি। এক ঝটকায় উঠে বসে। এশার নামাজ শেষে গ্রামের বাজারের একটা টং দোকানে বসে আছেন তালহা ভাই। গায়ে জড়ানো ছাই রঙের একটা শার্ট আর সাথে জিন্সের প্যান্ট। চুলগুলো সবসময়ের মতোই এলোমেলো, রূপ নিয়ে কপালে পড়েছে কিছুটা। এক হাতে 1 কাপ গরম চা আর অন্য হাতে জ্বলছে সিগারেট। এই 2 জিনিসই ওনার আপন বর্তমানে আল্লাহর পরে। চায়ের রস 1 ফোঁটা না হলেই
না হয় চা গিলতে গেলে কম্পার হিসেবে সিগারেটও এক টান দেওয়া লাগে। সিগারেট টানতে টানতে কালচে দাগ পড়ে গেছে ঠোঁটে। উনি এসব খাচ্ছেন আর ভাবছেন একটা মিঠে অতীত নিয়ে, আর তা হলো নাঝার বয়স যখন 14, তালহা ভাই একদিন রাতে আকাশের ন্যায় তাকিয়ে আকাশ দেখছিলেন। তখন নাঝা ওনার পাশে এসে দাঁড়িয়ে নিজের সমস্ত সাহস একত্র করে একখানা বাণী ক্ষীণ গলায় উচ্চারণ করেছিল, তালহা ভাই, আমি আপনাকে পছন্দ করি। আমি আপনাকে পছন্দ করি। এই বাণী কর্ণগোচর হতেই তালহা ভাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন সেদিন। তবে তার দৃষ্টি আকাশপানে নিবদ্ধ থেকেছিল। তালহা ভাইয়ের অন্তর উত্তালতায় ভরপুর হয়েছিল। এমন মহাবাণী তিনি তার সুধা সঞ্চারিণীর মুখ থেকে শুনেছিলেন ওই মুহূর্তে। তালহা ভাই কথাটি শুনে মনে মনে আনন্দিত হলেও তা বাস্তবতার সঙ্গেই মিলিয়ে নেননি সেদিন। তিনি জানতেন নাঝা শুধুমাত্র আবেগের আবেশে এমন বাণী উচ্চারণ করেছে। সেদিন কিছু সময় চুপ থেকে তিনি ঘাড় ফিরিয়ে তাকিয়েছিলেন সুধাময় চোখে নিজের রুদ্র নির্বাণে। তারপর ঠোঁট আগলিয়ে হেসে স্নিগ্ধ সুরে বলেছিলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।